সবাইকে স্বাগতম জানাচ্ছি বিএসএল একাডেমির আজকের আয়োজনে। এডুকেশন ফর অল, এডুকেশন ফর ফ্রি এই মোটো নিয়ে বিএসএল একাডেমির যাত্রা শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকে একটু নতুন রূপে স্মার্ট স্ক্রিনে আমরা পড়াশোনা করতে চলে এসেছি। তো আজকে আমাদের পড়াশোনার ব্যাপার হলো উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ। আমাদের খুবই সুপরিচিত একটা অধ্যায়। মোটামুটি নবম দশম শ্রেণী থেকে আমরা হালকা হালকা এই চ্যাপ্টার নিয়ে একটু আইডিয়া পাইছি। তো আজকে আমরা একটু ডিটেইলি দেখব উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষে যারা আছে, দ্বিতীয় বর্ষে যারা আছে, সবার জন্যই সহায়ক ক্লাস হিসেবে যাতে এই ক্লাসটা হতে পারে সেরকমভাবে ক্লাসটা নেওয়ার চেষ্টা করা হবে। তো আমরা আসলে শুরু করি। আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে কিছু ফর্মুলা দেওয়া আছে, মহাকর্ষ বল, অভিকর্ষ বল, জি ভূপৃষ্ঠে জি, জি এর মান এই সেই। তো এই সবগুলো ফর্মুলা আসলে আমরা পড়বো, স্টেপ বাই স্টেপ পড়বো, একসাথে ওভারভিউ হিসেবে দেওয়া আছে। তো এক নজর আমরা একটু দেখে রাখলাম। আমরা প্রথম থেকে শুরু করি। তো টপিক 1 মহাকর্ষ সূত্র সংক্রান্ত, ঠিক আছে। তো এই যে মহাকর্ষ সূত্র সংক্রান্ত টপিকে আসার পরে দেখা যাচ্ছে একটা ম্যাথ। তো ম্যাথ দেখে আসলে প্রথমেই কারোর ভয় পাওয়ার কিছু নাই, যে প্রথমেই আসলে আমরা এত কঠিন একটা ম্যাথ করবো এরকম আসলে কিছু না। তো আমরা এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি। তো এই ম্যাথ কি টপিকের, কি রিলেটেড, সেগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করব। ম্যাথটা আগে দেখি, প্রশ্নটা আগে দেখি, তারপর ওই রিলেটেড যে থিওরি, সেই থিওরিটাই আস্তে আস্তে আমরা পড়বো, তারপর আসলে আমরা ম্যাথটা সলভ করব। চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব দেওয়া আছে, চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব দেওয়া বলছে, চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব এত। চাঁদ আর পৃথিবী নিয়ে কিছু কথাবার্তা, চাঁদের ভর দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া আছে। বলছে পৃথিবী ও চাঁদের মাঝখানে এমন একটি বিন্দু আছে যে স্থানে একটি কণার উপর পৃথিবীর আকর্ষণ বল এবং চাঁদের আকর্ষণ বল সমান। দ্যাট মিনস এই যে এখানে একটা কথা চলে আসলো, পৃথিবী আর চাঁদের আকর্ষণ বল, এটাই হলো এখানের মেইন ব্যাপার। তো আমরা আসলে এই চ্যাপ্টারের যে নামটা মহাকর্ষ আর অভিকর্ষ, তো মহাকর্ষ ব্যাপারটা কি, মহাকর্ষ ব্যাপার হলে মহাবিশ্বের সকল কিছু নিয়ে যে আলাপ আলোচনা, সেটাই আসলে মহাকর্ষ রিলেটেড। আর সেখানে যদি পৃথিবী থাকে তখন সেটার আমরা বলি অভিকর্ষ রিলেটেড ব্যাপার স্যাপার। তো নিউটন সাহেব একটা সূত্র দিছে, সেটা আমরা খুব ভালো করে জানি, সবাই জানি মোটামুটি। কি সূত্র? যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। এই মহাবিশ্বের যত বস্তুকণা আছে, মানুষ থেকে শুরু করে যত বস্তু আছে, যত অবজেক্ট আছে, যাই আছে, সবাই একজন আরেকজনের আকর্ষণ করে। তো ব্যাপারটা কিরকম? ব্যাপারটা এরকম যে সেই একটা বস্তু, এটার ভর m1, আর একটা বস্তু সে এর ভর হলো m2। অ্যান্ড অবশ্যই একটু ক্লিয়ার করে বলে রাখা উচিত, নিউটন যেটা বলছে বিন্দু ভরের বস্তু, নিউটন যেটা বলছে বিন্দু ভরের বস্তু। সো আমরা ধরলাম বিন্দু ভরের বস্তু, একটা m1 একটা m2, এবং এদের মাঝখানে ডিস্টেন্স আর, এদের মাঝখানে ডিস্টেন্স আর। সো নিউটন তো বলছে যে যে কোনো দুইটা বিন্দু ভরের বস্তুর মাঝে একটা আকর্ষণ বল কাজ করবে, নট বিকর্ষণ বল, আকর্ষণ বল। তো এবং সেই বলের মানটাও আমরা কিরকম ভাবে বের করতে পারি সেটা নিয়ে নিউটন আমাদের কথা বলে দিছে। তো নিউটনের কথা অনুযায়ী এই যে এদের মাঝে যে আকর্ষণ বলটা কাজ করবে, সেই আকর্ষণ বলটা বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে এদের মাঝে যে আকর্ষণ বলটা, সেটা আসলে কি, এদের ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, মোটামুটি কুলম্বের স্থির তড়িতের যে সূত্র, এরকমই একটা ব্যাপার। তো এখানে যদি আমরা সমানুপাতিক চিহ্নটা তুলি, তাহলে F ইজ ইকুয়ালস টু আসতেছে G ইন্টু m1 m2 ডিভাইডেড বাই r স্কোয়ার। এই যে জি নামক জিনিসটা আমরা বসালাম, এই জি জিনিসটারে আমরা বলতেছি, এই জি জিনিসটারে আমরা বলতেছি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটার ভ্যালু হলো 6.67 ইন্টু 10⁻⁻11। এখন তোমাদের যদি জিজ্ঞেস করি, একটু যারা ক্লাস করতেছো একটু পজ দিয়ে চিন্তা করে দেখো তো, এই জি এর এককটা কি হবে? জিটারে যদি আমি এই পাশে রাখি, বাকি সব ওই পাশে পাঠিয়ে দিই, এফ এর একক নিউটন, এটার সাথে মিটার স্কোয়ার এসে গুণ হবে আর কেজি স্কোয়ার দিয়ে ভাগ হবে। তো এটা একক হয়ে যাবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। সো এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে জি এর একক আসলে কি, এবং জি এর ভ্যালু হলো 6.67 ইন্টু 10⁻⁻11, এবং এটা হলো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি দুইটা বস্তুর ভর জানতে পারি এবং তাদের মধ্যবর্তী দূরত্ব জানতে পারি, তাহলে ইজিলি এই দুইটা বস্তুর মাঝে কত আকর্ষণ বল কাজ করতেছে সেটা আমরা ইজিলি বের করতে পারবো। তা এখন আমরা আমাদের ম্যাথের দিকে আসলে একটু তাকাই, আমরা আমাদের ম্যাথের দিকে তাকাই, এবং এই জিনিসগুলো আমি একটু মুছে ফেলি, আশা করি সূত্রটা তো সবার মনে থাকবেই। তো এখানে বলা আছে চাঁদ আর পৃথিবী নিয়ে কাহিনী। তো চাঁদরে আর পৃথিবীর দুইটা আলাদা আলাদা বস্তু ধরবো আমরা, ঠিক আছে। তো ধরলাম এই যে এইটা হলো আমাদের, এই হলো আমাদের পৃথিবী,
এই পৃথিবী থেকে কিছু দূরে এইখানে আমাদের চাঁদ বা মুন, ঠিক আছে, আমরা ধরে নিলাম চাঁদ বা মুন। তো এই যে মাঝখানে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা মোটামুটি দেওয়া আছে, তো এটার আমরা ডি বা আর কোনো কিছু দিয়ে আসলে ডিফাইন করি, তো আমরা আর দিয়ে ডিফাইন করলাম। এদের মধ্যবর্তী দূরত্ব আর ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি 3.9 ইন্টু 10⁵ কিলোমিটার। সো 3.9 ইন্টু 10⁸ মিটার। এটা যদি আমরা মিটার এককে নিয়ে লিখি তাহলে এটার মধ্যবর্তী দূরত্ব এত। এবং পৃথিবী আর চাঁদের ভর কিন্তু আমাদের দেওয়া আছে, পৃথিবী আর চাঁদের ভর আমাদের দেওয়া আছে। এই যে চাঁদের ভর এত, পৃথিবীর ভর এত, এটা আর আমি এখানে লিখলাম না। এখন ঘটনাটা কি, ওরা বলছে কি যে পৃথিবী ও চাঁদের মধ্যে এমন একটা বিন্দু আছে, পৃথিবী আর চাঁদের মধ্যে এমন একটা বিন্দু আছে যে কোনো স্থানে একটা কণার উপর পৃথিবীর আকর্ষণ বল এবং চাঁদের আকর্ষণ বল সমান। ব্যাপারটা কিরকম, সে আমরা চিন্তা করি যে এখানে একটা বস্তু আছে, সে যে কোনো একটা বস্তু আছে, বস্তুটার ভর হলো এম। তা এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে একটু আলাদাভাবে বলি, আমরা যখন এই টপিক নিয়ে পড়াশোনা করি বা গতানুগতিকভাবে পড়াই, সবার একটা কোয়েশ্চেন থাকে যে পৃথিবীর মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুগুলো যদি একজন আরেকজনের আকর্ষণ করে তাহলে কেন একজন আমরা আরেকজনের দিকে ছুটে যাই না? ওকে ফাইন, মানলাম, ঠিক আছে, একজন আরেকজনের দিকে ছুটে যাচ্ছি না, কিন্তু এই যে পৃথিবীর আকর্ষণে আমরা নিচের দিকে পড়ে যাচ্ছে, একটা আপেল পড়ে যাচ্ছে, সেটা কেন হচ্ছে? আসলে ব্যাপারটা কি হয় যে আমরা যদি আমরা চিন্তা করি যে এটা আমাদের পৃথিবী, এটা হলো পৃথিবীর কেন্দ্র। সো পৃথিবী তো যে কোনো একটা অবজেক্টের কেন্দ্র বরাবরই টানে। সো এটা হলো পৃথিবীর ভর, এটা হলো এই বস্তুটার ভর, ছোট একটা বস্তুর ভর। তো এখন ব্যাপারটা আসলে কি হয়, এদের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা কিন্তু দুজনের জন্যই সমান। এও এর যত বলে টানতেছে, এও কিন্তু এর এত বলেই টানতেছে। কিন্তু আমরা যদি ত্বরণের কথা চিন্তা করি, দেখা যাবে এটা ছোট বস্তু বিধায়ের ত্বরণটা অনেক বেশি হয়, আর এটা বড় বস্তু বিধায়ের ত্বরণটা অনেক কম হয়। যে কারণে আসলে আমরা মনে করি না যে পৃথিবী ওই আপেলের দিকে আগায় যায়, আর দেখা যায় না এই জিনিসটা, আসলে আমরা ফিল করতে পারি না যে পৃথিবী কেন আসলে আপেলের দিকে আগায় যাচ্ছে না। হয়তো বা যাচ্ছে, পৃথিবী অনেক বড়, হয়তো অনেক কম ত্বরণে আগায় যাচ্ছে। তো চাঁদ আর পৃথিবীর মাঝে এরকম একটা ব্যাপার হয়। তো মাঝখানে ধরলাম অন্য যে কোনো একটা বস্তু, তো পৃথিবী এই বস্তুটা নিজের দিকে টানতে পারে। এই হলো আমাদের আর্থ, ঠিক আছে। তো ব্যাপারটা কি, ব্যাপারটা হলো যে পৃথিবী এই বস্তুটার নিজের দিকে টানবে, সে পৃথিবী নিজের দিকে টানতেছে এফ আর্থ এই বলে। আবার চাঁদও কিন্তু এই বস্তুটার নিজের দিকে টানবে, চাঁদ টানতেছে ধরলাম এফ এম এই ফোর্সে। সো ওরা বলছে এই ডিস্টেন্সটা এমন একটা ডিস্টেন্স যেখানে এই দুইটা ফোর্সের মান সমান, সো আমি ধরে নিলাম আর্থ থেকে এই ডিস্টেন্সটা হইলো এক্স মিটার দূরে, তাহলে মুন থেকে এই ডিস্টেন্সটা অবশ্যই কি হবে, আর মাইনাস এক্স মিটার দূরে। জাস্ট আমি ধরে নিলাম যে পৃথিবী থেকে এক্স মিটার দূরে আসলে সেই বিন্দুটা, তাহলে চাঁদ থেকে কত দূরে হবে, আর মাইনাস এক্স দূরত্বে। তো মোটামুটি এটুকু মনে হয় আমরা বুঝতে পারছি, আমি একদম ডিটেইলি ভাঙা খোলাখুলি ভাবে বলতেছি। তো এখন ওরা যেহেতু বলছে আকর্ষণ বলের মান সমান, তাহলে আমি এই পৃথিবী আর এই বস্তুর মাঝে আকর্ষণ বলের কথাটা একটু যদি চিন্তা করি, বা আমি ডিরেক্টলি আসলে কি বলতে পারি, আমরা যেহেতু সলভ করতেছি তাহলে গ্রিন কালার দিয়ে করি, তাহলে আমি বলতে পারি এফ ই ইজ ইকুয়ালস টু হবে এফ মুন, বা আমরা বলতে পারি জি এম অফ আর্থ ইন্টু ছোট এম ডিভাইডেড বাই, সরি এটা ভুল হচ্ছে, জি ইন্টু এম অফ আর্থ ছোট এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু জি ইন্টু এম অফ মুন ছোট এম ডিভাইডেড বাই আর মাইনাস এক্স হোল স্কোয়ার। এই জিনিসটাই হবে। সো জি জি উভয় পক্ষ থেকে বাদ যাবে, এম এম উভয় পক্ষ থেকে বাদ যাবে, আলটিমেটলি আমরা লিখতে পারতেছি এক্স বাই আর মাইনাস এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এম অফ আর্থ ডিভাইডেড বাই এম অফ মুন, বা এক্স বাই আর মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারতেছি রুট ওভার এম অফ আর্থ ডিভাইডেড বাই এম অফ মুন, বা আর মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু এটারে জাস্ট উল্টায়া দেই এম অফ মুন ডিভাইডেড বাই এম অফ আর্থ। তারপর বাকি ক্যালকুলেশনটা যদি আমরা এই পাশে করি, আমি ইজিলি এখন কিন্তু লিখতে পারতেছি আর বাই এক্স মাইনাস ওয়ান রুট ওভার এম অফ এম অফ আর্থ, বা আর বাই এক্স, এটা কত হয়ে যাচ্ছে, ওয়ান প্লাস এম অফ এম
এম অফ আর্থ। সো তাহলে আলটিমেটলি এইখান থেকে ইজিলি এক্স এর ভ্যালুটা চলে আসবে আর ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার এম অফ মুন ডিভাইডেড বাই এম অফ আর্থ। সো এইখান থেকে যদি আমরা ইজিলি এই সব ভ্যালুগুলো বসায় দিই তাহলে আমাদের সলিউশনটা আসলে চলে আসবে। সো বাকি ক্যালকুলেশনটুকু আশা করি আমরা নিজেরা করতে পারবো। সো আমরা নেক্সট আরেকটা ম্যাথ দেখতেছি। সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ এত, আবর্তনকাল এত হলে সূর্যের ভর নির্ণয় করে। এটা খুবই নাইস একটা অঙ্ক। তো এটা আসলে কোন টপিক থেকে, সেই টপিকটা আসলে আমরা একটু দেখি। এটা হলো কেপলারের সূত্র থেকে। তো কেপলার কে ছিল? কেপলারের কথাটা আমরা মনে হয় মোটামুটি সবাই শুনছি, যে এই যে আসলে আমাদের মহাবিশ্ব নিয়ে এত কথাবার্তা। সো এগুলো নিয়ে আসলে অনেকেই কথাবার্তা বলছে, গ্যালিলিও বলছেন, নিউটন বলছেন, কেপলার বলছেন। এর আগে অ্যারিস্টটল, প্লেটো, দার্শনিকদের যখন আমল ছিল ওনারা অনেক কথাবার্তা বলছেন। যে অ্যারিস্টটল না প্লেটো, আমি ঠিক খেয়াল নেই, কেউ একজন হয়তো এরকম বলছিলেন যে ওনারা যখন ওনার অনুসারীরা জিজ্ঞেস করছিলেন যে আসলে চাঁদ, সব বস্তুই তো আসলে মাটিতে পড়ে যায়, যে একটা পেন ছেড়ে দিলাম বা যে কোনো কিছু ছেড়ে দিলাম মাটিতে পড়ে, তাহলে চাঁদ এত উপরে আছে কেন পড়তেছে না? সো উত্তর দিতে এগুলো হলো হেভেনলি অবজেক্ট, এগুলো নিয়ে আসলে আমাদের চিন্তা করার অবকাশ নেই, এটাই এরকম, এটাই নেচার। আর তাহলে অন্য বস্তুগুলো কেন পড়ে যায়? এটাই পড়েই যাবে, এটাই নেচার। একটা বস্তু চলতে চলতে কেন থাইমা যায়? হ্যাঁ, এটাই থাইমাই যাবে, এটাই নেচার। সো তখন আসলে ওদের কাছে চিন্তা ভাবনা বা সবকিছু এতই মানে ছেলে খেলার মতো ছিল যে আসলে যা বলে দিলাম তাই হয়ে গেল। তো বিজ্ঞান চর্চাটা অনেক বেশি পিছিয়ে রাখছিলেন ওনারা। তারপর আস্তে আস্তে সবকিছুই জট খুলতে শুরু করে। তো কেপলার হলো এমন একটা মানুষ, উনি এসে প্রথম আমাদের ধারণা দিলেন যে এই যে সৌরজগতের সকল গ্রহগুলো আছে, সেই সৌরজগতের সকল গ্রহগুলো কিরকম ভাবে আবর্তন করতেছে। সো এটা নিয়ে উনি 3টা ফর্মুলা দিয়েছিলেন। তো উনি 3টা সূত্র বলছেন। 3টা সূত্রে প্রথম সূত্রে বলছেন যে পৃথিবীর যত সৌরজগতের যত গ্রহগুলো আছে সেই সকল গ্রহগুলা সূর্যকে কেন্দ্র করে একটা উপবৃত্তাকার পথে করেছে। উপবৃত্তের তো 2টা কেন্দ্র থাকে, উপবৃত্তের 2টা কেন্দ্র থাকে, 2টা উপকেন্দ্র থাকে, যে কাইন্ড অফ এরকম একটা ব্যাপার। এই একটা উপকেন্দ্র, এই একটা উপকেন্দ্র। সো যে কোনো একটা উপকেন্দ্রে সূর্যরে রেখে এই গ্রহগুলা তার চারপাশে এরকম আবর্তন করে, তার চারপাশে এরকম ভাবে আবর্তন করে। ঠিক আছে? দ্যাট মিনস গ্রহগুলা সূর্যের চারপাশে আসলে বৃত্তাকার না, উপবৃত্তাকার পথে আবর্তন করে। এটা হলো আসলে কেপলারের প্রথম সূত্র। কেপলার সাহেব এটা আসলে আমাদের বলছে। তো ধরে নিলাম এটা হলো আমাদের পৃথিবী। ঠিক আছে? সো 2 নম্বর সূত্রে উনি বলছে, 2 নম্বর সূত্রে কাইন্ড অফ কিরকম ব্যাপারটা বলছে এটা একটু লিখে বুঝাই। যে সে এটা হলো আমাদের গ্রহ পৃথিবী ঠিকই আছে, বাট আমি একটু জিনিসটা অন্যভাবে বলি। যে ধরলাম সে আমাদের পৃথিবী ঘুরতেছে, তো প্রথমে পৃথিবী এই পজিশনে আছে। সেই পজিশনটা ধরলাম আমরা এ পজিশন। এই পজিশনে সে কোত্থেকে আসছে? এই পজিশনে আসছে সে এখান থেকে, বি পজিশন থেকে সে এরকম ভাবে ধরলাম ঘুরতেছে। সূর্যের চারপাশে পৃথিবী আসলে এরকম ভাবে ঘুরতেছে। তো আপাতত সে সূর্যের সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করছে? এতটুকু একটা ক্ষেত্রফল তৈরি করছে। এই যে বৃত্তকলার একটা ক্ষেত্রফল যদি বলি আমরা, এতটুকু একটা ক্ষেত্রফল তৈরি করছে এএসবি বৃত্তকলা। সো ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে, ঘুরতে ঘুরতে বি থেকে এই সময়ে, বি থেকে এ পর্যন্ত আসছে সে কতটুকু সময়? ধরলাম 6 মাস সময়। বি থেকে এ পর্যন্ত আসছে 6 মাস না, বা আরো কম সময়, ধরলাম 2-3 মাস সময় আসছে। দ্যাট মিনস বি থেকে এ পর্যন্ত যাইতে ওর টাইম লাগছে 3 মাস। এইদিকে কোনো একটা জায়গায় 3 মাসে সে অতিক্রম করলো মাত্র জাস্ট এতটুকু জায়গা, সি থেকে এই ডিতে আসলো। তো এইখানে সেরকম একটা ক্ষেত্রফল তৈরি করলো সিএসডি। সো ব্যাপারটা আসলে কি? কেপলার বলছে যে এই দুইটা বৃত্তকলার ক্ষেত্রফলের মান সমান। তো আসলে এই জিনিসটা কি বোঝাচ্ছে? এটা আসলে ফিল করা দরকার, এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে। এটা এরকম ভাবে চিন্তা করা যায়, আমাদের বইয়েটা শুদ্ধ সিনিয়র চমক ভাই এরকম একটা আইডিয়াতে বুঝিয়েছিলেন যে সূর্যরে চিন্তা করা যায় একটা রাগী মাস্টার মশাইয়ের মতো, আর এই যে পৃথিবীর চিন্তা করা যায় তার একটা মানে বাদর ছাত্রের মতো, যে মাস্টার মশাই ছাত্রের পাইলেই মাইর দিবে, এরকম একটা ব্যাপার। তো সে সারাদিন টই টই করে ঘুরতেছে ঘুরতেছে। তো সে যখন মাস্টার মশাই থেকে অনেক দূরে, সে খুব রিল্যাক্সে ঘুরতেছে, রিল্যাক্সে ঘুরতেছে। যখনই সে মাস্টার মশাইয়ের কাছে চলে আসতেছে সে খুব তাড়াতাড়ি যাচ্ছে, যখনই সে এদিকে চলে আসতেছে খুব তাড়াতাড়ি যাচ্ছে। দ্যাট মিনস এই পোর্শনটুক যখন সে অতিক্রম করতেছে তখন তার স্পিডটা অনেক বেশি, এবং এই পোর্শনটুক যখন অতিক্রম করতেছে তার স্পিডটা অনেক কম। যে কারণে 3 মাসে সে জাস্ট এতটুকু বৃত্তচাপ অতিক্রম করছে, আর এখানে 3 মাসে তার থেকে বেশি বৃত্তচাপ অতিক্রম করছে। আরে চলে গেল। তো তার থেকে বেশি বৃত্তচাপ অতিক্রম করছে। আলটিমেটলি বৃত্তকলা দুইটার ক্ষেত্রফল কিন্তু সেম,
কিন্তু এই দুইটা জায়গায় ভেলোসিটির একটা চেঞ্জ আছে এবং এই দুইটা জায়গায় সুন্দর একটা নাম আছে। আমরা ছোটবেলায় সমাজ বইয়ে পড়ছিলাম, অনুসুর আর অপসুর। কোন একটা গ্রহ, আমাদের পৃথিবী, যখন সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করে তখন সেই পজিশনটার আমরা বলি অনুসুর, আর সূর্যের সবচেয়ে দূরে যখন অবস্থান করে সেটার বলি আমরা অপসুর। তো এটা ছিল মোটামুটি সেকেন্ড লটা, যে এই ক্ষেত্রফল, বৃত্তগলের ক্ষেত্রফল সমান। তো এটার মেইন মাহাত্ম্যটা আসলে কি, মেইন মাহাত্ম্যটা হলো এরকম। তো তৃতীয় ফর্মুলায় বা তৃতীয় সূত্রে কি বলছে কেপলার? তৃতীয় সূত্রে বলছে যে, ঠিক আছে, এই হইলো আমাদের উপবৃত্তাকার পথ, এই যে কোনো একটা উপকেন্দ্রে সূর্য আছে। সো এই যে কোনো একটা গ্রহই সূর্য থেকে, যখন সে এখানে আছে সে সূর্য থেকে এত দূরে আছে, যখন সে আবার এইখানে আছে সূর্য থেকে সে এত দূরে আছে। তার মানে সূর্য থেকে কি সে কোনো ফিক্সড দূরত্বে আছে? যেহেতু এটা বৃত্তাকার পথ না, এখানে তো কোনো আসলে ফিক্সড রেডিয়াস থাকবে না। বাট তাও আমরা এই জিনিসটার একটা গড় ব্যাসার্ধের মতো চিন্তা করি, যে আমরা কিন্তু সবসময় বলি পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব এত। সো এই উপবৃত্তাকার জিনিসটাকে আমরা মোটামুটি একটা গড় দূরত্ব হিসেবে ধরে নিই। সেই গড় দূরত্বটাই আসলে আমরা বলি এই পৃথিবী সূর্যের চারদিকে যে ঘুরতেছে সেই কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক আছে, তখন সেটা আমরা বৃত্তাকার মতো চিন্তা করতেছি, কক্ষপথের ব্যাসার্ধ। তখন সেই জিনিসটার মোটামুটি আমরা যে এরকমই চিন্তা করতেছি, মোটামুটি এরকমই চিন্তা করতে পারি যে সূর্য এখানে, পৃথিবী এখানে, সো আর এটাই হলো কক্ষপথের ব্যাসার্ধ। মোটামুটি এরকম ভাবে আমরা অ্যাজিউম করে নিচ্ছি আসলে। ঠিক আছে, সো ধরলাম সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব বা কক্ষপথের ব্যাসার্ধ আর, এবং এই যে পৃথিবী ঘুরতেছে, পৃথিবী এখান থেকে ঘুরে আবার এই পর্যন্ত আসতে যে টাইমটা লাগতেছে সেটার আমরা কি বলতে পারি? টাইম পিরিয়ড। বা এটাই কিন্তু আমাদের 1 বছর পরিমাণ সময় বা টাইম পিরিয়ড। ওই যে পৃথিবী একবার সূর্যের চারদিকে আবর্তন করতে যে সময় নেয় সেটাই তো আমাদের 1 বছর, তাই না? বা এটারে আমরা টাইম পিরিয়ড বলতেছি। তো কেপলার সাহেব এই টাইম পিরিয়ড এবং এই রেডিয়াসের মাঝে একটা সম্পর্ক দিচ্ছে। সেই সম্পর্কটা কি? সেই সম্পর্কটা হইল টি স্কোয়ার প্রপোর্শনালস আর কিউব। ঠিক আছে, টি স্কোয়ার প্রপোর্শনালস আর কিউব। দ্যাট মিনস কোনো একটা গ্রহের পর্যায়কালের বর্গ তার কক্ষপথের গড় ব্যাসার্ধের ঘনের সমানুপাতিক, এরকম একটা বাংলা কথা। যাই হোক, তো এখানে যদি সমানুপাতিক ধ্রুবকটা আমরা লিখি সেটা হবে 4 পাই স্কোয়ার বাই জিএম। 4 পাই স্কোয়ার বাই জিএম, এমন হয়ে গেল কেন? 4 পাই স্কোয়ার বাই জিএম, আর এখানে তো আর কিউব আছে। সো এই যে এখানে এম, এই যে এখানে এই বেচারা এম, এই এম এর পরিচয়টা কি? এম এর পরিচয়টা হলো যাকে কেন্দ্র করে ঘোরা হচ্ছে তার ভর। তো এখানে নিঃসন্দেহে যদি আমরা পৃথিবী নিয়ে কথা বলি, তাহলে পৃথিবী কারে কেন্দ্র করে ঘুরতেছে? সূর্যের কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে এটা সূর্যের ভর। যদি আমরা কোনো স্যাটেলাইট নিয়ে আলাপ আলোচনা করতাম, তখন স্যাটেলাইট পৃথিবীর কেন্দ্র করে ঘুরে, তখন সেটা কার ভর হইতো? পৃথিবীর ভর। সো আপাতত এই ভরটা কার ভর? সূর্যের ভর। তাহলে দেখি তো আমি সুন্দর এরকম এই যে একটা ফর্মুলা পাওয়া গেলাম, সুন্দর একটা ফর্মুলা পাওয়া গেলাম। এই ফর্মুলা অনুসারে এই যে সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ আর এর ভ্যালু দেওয়া আছে, আবর্তনকাল টি দেওয়া আছে, সেকেন্ডে সূর্যের ভর নির্ণয় করতে। আশা করি এখান থেকে ভ্যালুটা বসাইলেই বাকি সবাই ক্যালকুলেট করে ফেলতে পারবো। অবশ্যই এসে এককে ভ্যালুগুলা বসাবো। তো আমরা এর পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলা আছে পৃথিবী ও চন্দ্রের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই যে এখানে একটা কথা বলছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা আসলে কেন? কারণ আমরা প্রথমেই যখন বলছিলাম যে নিউটনের মহাকর্ষ সূত্রটা দেওয়া হয়েছে বিন্দু ভরের জন্য। সো যখন এত বড় একটা বস্তু নিয়ে আমি কাজ করব, এটার ভরটা বা দূরত্বটা কোনখান থেকে নিব? এখান থেকে নিব না এখান থেকে নিব না কোত্থেকে নিব? সো আমরা ধরে নিই সকল ভরটা আসলে কেন্দ্রে পুঞ্জীভূত আছে, এই কারণে ভর কেন্দ্র টু ভর কেন্দ্র দূরত্বটা নাম নিই, এই কারণে কেন্দ্র বরাবর দূরত্বটা বলা হয়েছে। সো বলছে কেন্দ্র দূরত্ব ডি এবং পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ। পৃথিবীর কেন্দ্র হতে কত দূরত্বে মহাকর্ষ বল শূন্য হবে? সো এই যে আমরা একটু আগে প্রথম অঙ্কটা যেটা করছিলাম আসলে সেই টাইপেরই একটা অঙ্ক, যে ওইরকমই একটা ব্যাপার। সেম, এই যে এটা হলো পৃথিবী আমাদের, আর এটা হলো আমাদের চাঁদ। সো এখানে যে জিনিসটা বলা আছে, এই ডিস্টেন্স ডি দেওয়া আছে, বলছে সেম পৃথিবীর কেন্দ্র হতে কত দূরত্বে মহাকর্ষ বল শূন্য হবে। সো ব্যাপারটা এরকমই, যে ধরলাম এইখানে কোনো একটা বস্তুরে আমি রাখছি, ছোট এম ভরের একটা বস্তু, সেরে পৃথিবীও টানবে, এরে চাঁদও টানবে। সো এই পজিশনে আমি ধরে নিছি এদের টানাটানির পরিমাণ সমান এবং এখানে মহাকর্ষ লব্ধি মহাকর্ষ বল শূন্য হবে। ঠিক আছে, সো ধরলাম এখান থেকে দূরত্ব এতটুকু এক্স, আর এইখান থেকে দূরত্ব তাহলে হবে ডি মাইনাস এক্স। ঠিক আছে,
সো আলটিমেটলি আমরা যখন ক্যালকুলেশন করতেছিলাম কি ধরে নিছিলাম, তাহলে এই দুইটা বলের মান সমান, এফ অফ আর্থ ইজ ইকুয়ালস টু এফ অফ মুন। সো আলটিমেটলি এটা কি ছিল, জি এম অফ আর্থ আর ছোট এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর এখানে জি এম অফ মুন ছোট এম ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। সো এখানে আমাদের এই যে জি এম এটা তো বাদ কাটা, কোনো সমস্যাই নেই। এখানে আমাদের আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। সো এই যে এম অফ আর্থ এটার আসলে আমি কি লিখতে পারি, 81 ইন্টু এম এম, আর এখানে এক্স স্কোয়ার আছে, এখানে আছে এম এম ডি মাইনাস এক্স হোল স্কোয়ার, তাহলে সেম এম 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 এটাও কাটা। সো ইজিলি এখান থেকে কি লেখা যায়, ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার 1/81, বা ডি মাইনাস এক্স বাই এক্স 1/9, উভয় পক্ষে রুট করে দিলাম, বা ডি বাই এক্স মাইনাস 1/9 প্লাস 1। সো এখান থেকে সরি এটা এই হবে না, পরের লাইনে হবে, 1/9। সো এখানে ডি বাই এক্স ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারতেছি 1/9 প্লাস 1, আরে বাবা, ডি বাই এক্স ইজ ইকুয়ালস টু 1/9 প্লাস 1, বাইরে থেকে লেখা যাচ্ছে 10/9, বা এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 9x বাই 9d বাই 10, 9d বাই 10, এক্স ইজ ইকুয়ালস টু আমার ইজিলি চলে আসতেছে 9d বাই 10। এই হলো আমাদের আনসার। তা আশা করি সবাই বুঝতে পারছি। এরপর আমরা যে ম্যাথটা দেখতে পাইতেছি, এই ম্যাথে কি বলেছে, চন্দ্রপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের 1/5 অংশ, পৃথিবীর ভর এবং চাঁদের ভরের প্রায় 81 গুণ হলে পৃথিবীর ব্যাস চাঁদের ব্যাসের কত গুণ। আচ্ছা, সো এই টপিকটা আমাদের কি নিয়ে, এই টপিকটা আমাদের খুবই বিখ্যাত অভিকর্ষজ ত্বরণ নিয়ে। তো একটু অভিকর্ষ ত্বরণ নিয়ে আসলে আমরা থিওরিটা জানি না। তো অভিকর্ষ ত্বরণ জিনিসটা আসলে কি? সো এই যে এই হলো আমাদের পৃথিবী, ধরে নিলাম এই আমাদের পৃথিবীটা হলো আমাদের ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে এই যে এটা হলো আমাদের কেন্দ্র, আর এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে? তো পৃথিবীর পুরা ভর আসলে কেন্দ্রেই পুঞ্জীভূত আছে বলে আমরা ধরে নিছি, আর আমরা ভূপৃষ্ঠে আছি। তো ভূপৃষ্ঠ থেকে খুব বেশি উচ্চতায় না, ধরলাম খুব নগণ্য একটা উচ্চতা থেকে একটা বেচারা আপেল যেটার ভর হলো ছোট হাতের এম, সে নিচের দিকে একটা বল অনুভব করতেছে। কেন? কারণ এই যে নিউটনের সূত্র অনুসারে নিউটন সাহেব বলছে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কোনো একজন আরেকজনের আকর্ষণ করে। তাহলে এই যে পৃথিবী, সেও তো একটা বস্তু, সেই ছোট আপেলটারে টানতেছে। তাহলে এই ছোট আপেলটা কতটুকু ত্বরণে পড়বে সেটা আমরা একটু বের করার চেষ্টা করি। এদের মধ্যবর্তী আকর্ষণ বল কত? এদের মধ্যবর্তী যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে সেটা হলো জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হলো এই আপেলেরও পৃথিবী এত বলে টানতেছে, আবার পৃথিবীরও আপেল এত বলে টানতেছে। তো আমরা আসলে বের করতে চাচ্ছি ছোট যে বস্তু বা আপেল, এই আপেলের ত্বরণটা কত। সো আপেলের সাপেক্ষে যদি আমরা লিখি এম এ ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম আর স্কোয়ার, স্মল এম বাদ আলটিমেটলি আসবে এ ইজ ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এবং এই যে এই জিনিসটারই আমরা বলবো আসলে জি, বা আমাদের অভিকর্ষ ত্বরণ যে কোনো একটা গ্রহের জন্য সেটা হলো জি এম বাই আর স্কোয়ার, যেখানে যেটা হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এমটা হলো ওই গ্রহের ভর, আর আরটা হলো ওই গ্রহের ব্যাসার্ধ। সো ইজিলি এখান থেকে আমরা যে কোনো একটা গ্রহের অভিকর্ষ ত্বরণের মান বের করে ফেলতে পারি, এবং এটা যদি আমাদের পৃথিবীর ভর আর ব্যাসার্ধ আমরা বসাই, সেটার মান নিয়ার অ্যাবাউট কত আসে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা আমরা সবাই জানি। এখন এই অভিকর্ষ ত্বরণের কনসেপ্ট আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তো অভিকর্ষ ত্বরণ কিছু কিছু কারণে চেঞ্জ হয়। কেন চেঞ্জ হতে পারে? খুব কমন সেন্স অনুযায়ী যদি আমরা চেঞ্জ করি, যে এই দুইটা বস্তুর মাঝে যদি দূরত্ব বৃদ্ধি পায়, দ্যাট মিনস একটা বস্তুর যদি ভূপৃষ্ঠ থেকে আমি উচ্চতায় তুলি, কোনো একটা বস্তুর যদি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় আমি অনেক উচ্চতায় তুলি, তাহলে আলটিমেটলি এদের মধ্যবর্তী দূরত্বটা বৃদ্ধি পাচ্ছে। দূরত্ব বৃদ্ধি পাচ্ছে মানে কি? এদের মধ্যবর্তী আকর্ষণ বল কমতেছে, বল কমা মানে কি? অভিকর্ষ ত্বরণের মানও কমবে। তাহলে আমরা একটা ডিসিশন নিতে পারতেছি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় উঠলে জি এর মান কমতেছে। তাহলে আমরা একটা জিনিস দেখি তো, ভূপৃষ্ঠ থেকে যদি এই উচ্চতায় উঠি তাহলে জি এর মান কত হবে? তখন জি এর মানটা আমরা লিখতে পারি জি এইচ
ইজ ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম আর প্লাস এইচ হোল স্কোয়ার, এই জিনিসটা লিখতে পারি। আবার আমরা জানি আমাদের নর্মালি ভূপৃষ্ঠে জি এর মান কত, জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। সেই একটা ইকুয়েশনের একটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই, ভাগ করে দিলে ইজিলি আমরা পাওয়া যাব জি এইচ বাই জি ইজ ইকুয়ালস টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো এই যে ফর্মুলাটা পাওয়া গেলাম, এখান থেকে ইজিলি আমি এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত এটা বের করতে পারবো। দ্যাট মিনস আমার যদি কেউ বলে ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত, ইজিলি আমি বের করতে পারবো। তো এটা জি এর একটা চেঞ্জ। এরকম ভাবে আমি যদি বলি এটা আসলে কিরকম, যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, দ্যাট মিনস আমি যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যাই তখন আসলে এরকম একটা ব্যাপার হবে। তখন আসলে এই যে এই ফর্মুলা দিয়ে আমরা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মানটা বের করব। এখন আমরা দেখি যে ভূপৃষ্ঠ থেকে যদি আমি এইচ গভীরতায় যাই তখন কি হয়। তখন আসলে আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কমতেছে, দূরত্ব কমলে বল বাড়বে, তাহলে জি এর মানও বাড়বে। আসলে ব্যাপারটা এরকম হয় না, আমরা একটু দেখি। সেটার জন্য আমরা একটু মুছি, আমরা ম্যাথটাতে আসতেছি। ম্যাথের আগে আমরা জি সংক্রান্ত, ভূবিকর্ষ ত্বরণ সংক্রান্ত যে থিওরি গুলো আছে সেই থিওরিটা একটু দেখে ফেলতেছি। ওকে, সো এইবার দেখি এই আমাদের পৃথিবী, ঠিক আছে, মোটামুটি ধরে নিলাম এটা হলো আমাদের পৃথিবী। সেটা হলো আমাদের পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর ভর এম, এই হলো পৃথিবীর ব্যাসার্ধ, আর এটা হলো ভূপৃষ্ঠ। ওকে, এখন ভূপৃষ্ঠ থেকে আমি এইচ গভীরতায় যাব, আমি ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় যাব। সো আমি আসলাম ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, আমি এই যে এইখানে এসে বসে আছি। সো এখন মজার ব্যাপারটা কি হবে, এখন এই যে এখানে যে বস্তুটাই আছে তার ভর ধরলাম এম, পৃথিবীর কেন্দ্রের সাথে তার ডিস্টেন্স কত হবে, আর মাইনাস এইচ, তার ডিস্টেন্স হবে আর মাইনাস এইচ, ডিস্টেন্সটা কমে গেল। সো এখানে মজার ব্যাপারটা কি, যে আপাতত যে এম ভরের বস্তুটা আছে, পৃথিবী কি হিসাবে চিন্তা করবে, পৃথিবী চিন্তা করবে যে যে বস্তুটা আছে সে তার ভূপৃষ্ঠে বসে আছে, যে বস্তুটাই বসে আছে সে বস্তুটা তার পৃষ্ঠেই বসে আছে। সো পৃথিবী এই এম ভরের বস্তুটা পৃষ্ঠে আছে, এটা পৃষ্ঠে বসে আছে, এটা মনে কইরা সে নিজেরে আর মাইনাস এইচ ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করবে। দ্যাট মিনস পৃথিবী এখন নিজেরা কি করবে, আর মাইনাস এইচ ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করবে। সেক্ষেত্রে ভাইয়া কি হবে, এই যে বাইরের যে অংশটুকু আছে সেই বাইরের অংশটুকু কি আসলে আর পৃথিবীর ভরে কোনো অবদান রাখতে পারতেছে না। কিন্তু এখন যেহেতু রাখতে পারতেছে না, পৃথিবী নিজে নিজে একটু ছোট হয়ে গেছে, পৃথিবী মনে করতেছে যে আচ্ছা এমন পৃষ্ঠে বসে আছে, তো পৃথিবী এখন নিজের কি আর মানে শেষ ব্যাসার্ধের গোলক কল্পনা করবে। তাহলে অবশ্যই বাইরের এই অংশটুকু যদি আমরা মুছা দিই, এরকম ভাবে বাইরের অংশগুলো যদি এরকম নাই হয়ে যায়, এরকম ভাবে যদি বাইরের অংশগুলো নাই হয়ে যায়, তাহলে কি পৃথিবীর ভরটা কমা যাবে, পৃথিবীর ভরটা কমা যাবে। সো পৃথিবীর একটা নতুন ভর পাবো আমরা, সো পৃথিবীর একটা নতুন ভর পাবো। সেই নতুন ভরটার আমরা নাম দিব এম প্রাইম, সেই নতুন ভরটার নাম দিব এম প্রাইম। তো সেটা আমরা কেমনে বের করতে পারি, নতুন ভর এম প্রাইম ইজ ইকুয়ালস টু, আমরা এটুক তো চিন্তা করতে পারতেছি, পৃথিবীর আপাতত আমরা একটা গোলকের মতো চিন্তা করতে পারতেছি, পৃথিবীর একটা গোলকের মতো চিন্তা করতে পারতেছি। তা আমরা এইটুক তো জানি যে কোনো কিছুর ভর মানে আসলে, কোনো কিছুর ভর মানে আসলে ওই জিনিসটার ঘনত্ব ইনটু আয়তন। সো আমরা ধরে নিলাম পৃথিবীর গড় ঘনত্ব রো, সো 4/3 পাই আর কিউব, সো আর মাইনাস এইচ হোল কিউব, আর মাইনাস এইচ হোল কিউব, এটা হবে আমার নতুন ভর, পৃথিবীর নতুন ভর। তাহলে নতুন অভিকর্ষ ত্বরণটা কত হবে, জি এইচ প্রাইম লিখলাম, এটা হলো ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতা, এটা হলো ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, ঠিক আছে। তো জিএইচ প্রাইম ইজ ইকুয়ালস টু কি লেখা যাচ্ছে, জি এম প্রাইম, এবার কিন্তু আর এম থাকতেছে না, এবার এমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবার জি এম প্রাইম ডিভাইডেড বাই হলো আর মাইনাস এইচ হোল স্কোয়ার। সো কাটাকাটি করলে এটা আলটিমেটলি চলে আসবে 4/3 পাই রো জি আর মাইনাস এইচ। সো জি এইচ প্রাইম ইজ ইকুয়ালস টু এরকম একটা ফর্মুলা আসবে। সো এই ফর্মুলাটা দিয়ে অঙ্ক করাটা একটু কঠিন, যেই কারণে এই ফর্মুলা থেকে আমরা একটা ছোট ভার্সনে আসতে পারি, সেটা হলো জি এইচ প্রাইম ইজ ইকুয়ালস টু জি ইন্টু
1 মাইনাস এইচ বাই আর। এই যে একটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে ইজিলি আমরা ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান বের করতে পারবো। ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান বের করতে পারবো। তাহলে এখান থেকে একটা সিম্পল কোয়েশ্চেন আমরা করতে পারি। কেউ যদি জিজ্ঞেস করে তোমাদের, তাহলে বলো তো কোথায় অভিকর্ষ ত্বরণের মান শূন্য? এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারছি যে আমি যদি ভূপৃষ্ঠ থেকে এখন উপরেও যাই জি এর মান কমবে, নিচেও যাই জি এর মান কমবে। তো কমতে কমতে যদি আমি কেন্দ্র পর্যন্ত চলে আসি, কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? শূন্য হবে। তারপর কিন্তু আবার বাড়া শুরু করবে। ঠিক আছে? সো এই জিনিসটা আশা করি বুঝতে পারলাম। ভবিষ্যৎ থেকে এই উচ্চতায় গেলেও জি এর মান কমবে, এই গভীরতায় গেলেও জি এর মান কমবে। কোনটার ক্ষেত্রে কি ফর্মুলা আমরা দেখতে পাইলাম। আরেকটা কারণে জি এর মান চেঞ্জ হয়, সেটা আমরা দেখি। এটার জন্য একটু মুছি, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আরেকটা কারণে চেঞ্জ হয়, সেটা হইলো আহ্নিক গতির জন্য। সেটা হইলো আহ্নিক গতির কারণে। এখন আহ্নিক গতির কারণে কিভাবে চেঞ্জ হয় আসলে, সেটা একটু ছোটখাটো করে বোঝানোর চেষ্টা করি। যে এই আমাদের পৃথিবী, সেটা পৃথিবীর কেন্দ্র এম, এটা পৃথিবীর কেন্দ্র। তো মাঝখানে দেই, সাইড হয়ে গেছে। সো পৃথিবীর কেন্দ্র হলো এম, সো এটা পৃথিবীর ব্যাসার্ধ আর। এখন ব্যাপারটা হলো, সে ধরলাম আমি মহাদেশ বিশ্ব ভ্রমণে বের হয়েছি, বের হয়ে আমি এই জায়গায় এসে আটকায় আছি, বা এই মুহূর্তে এই জায়গায় অবস্থান করতেছি। তো আমি এই জায়গায় অবস্থান করতেছি মানে কি, পৃথিবী সূর্যের চারদিকেও ঘুরে, এটা আমরা জানি, এবং পৃথিবী কিন্তু নিজের অক্ষের চারদিকে এরকম ভাবে ঘুরতে থাকে। দ্যাট মিন্স কি, আমি এখন পৃথিবীর সারফেসের সাথে এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতেছি, পৃথিবীর সারফেসের সাথে আমি এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতেছি পৃথিবীর সারফেস বরাবর। এবং সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা অবশ্যই ওই পৃথিবীর ব্যাসার্ধের সমান না, অন্য একটা ব্যাসার্ধ হবে, অবশ্যই অন্য একটা ব্যাসার্ধ হবে। সেই ব্যাসার্ধটা আমরা ধরলাম ছোট হাতের আর। সো এটা যদি আমরা একটু কানেক্ট করে দিই, এই অবস্থা। সো এই যে আমি কোথায় অবস্থান করতেছি, আমি এই জায়গাটা অবস্থান করতেছি পৃথিবীর উত্তর গোলার্ধে কোন একটা জায়গায়। তো ভূগোল অনুযায়ী পৃথিবীর এই জায়গাগুলোর অক্ষাংশ আর দ্রাঘিমাংশ দিয়ে প্রকাশ করা হয়। সো এই যে আমাদের পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা চলে গেছে, সেটা আমরা কি বলি, নিরক্ষরেখা বা বিষুব রেখা। সো নিরক্ষরেখা থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সরে আছি, সেটারে বলা হয় অক্ষাংশ। সো আমি ধরে নিলাম আমি ল্যামডা অক্ষাংশে আছি। আমি কোথায় আছি? ল্যামডা অক্ষাংশে আছি। সো এটা ল্যামডা হলে এটাও কি হবে? ল্যামডা। সেখানে মজার ব্যাপারটা কি, এখানে মজার ব্যাপারটা কি হয়, এইখানে খুব সহজ আলাপ। আমি যে এখানে আছি, পৃথিবী আমার নির্দ্বিধায় টানতেছে, কত বলে? এমজি বলে টানতেছে। পৃথিবী আমার এমজি বলে টানতেছে, যেখানে জিটা হইলো ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ। এখন আমি যে বৃত্তাকার পথে ঘুরতেছি, এটা হলো নিউটন মেকানিক্স এর পর, আমি যে বৃত্তাকার পথে ঘুরতেছি, বৃত্তাকার পথে ঘোরার জন্য অবশ্যই অবশ্যই আমার কি লাগবে? কেন্দ্রমুখী বল লাগবে। এটা হলো প্রথম এবং ফরমোস্ট ক্রাইটেরিয়া। আমার অবশ্যই এদিকে একটা কেন্দ্রমুখী বলের যোগান লাগবে। সেদিকে কেন্দ্রমুখী বল কাজ করলে এইদিকে কেন্দ্র বিমুখী বল এফসি সেম মানেরই কাজ করবে। সো এই লাইনটারে আমি একটু বর্ধিত করে দিই। কেন বর্ধিত করলাম সেটা বলতেছি। আমার এখানে যে কেন্দ্রমুখী বলটা লাগবে, সেই কেন্দ্রমুখী বলের যোগানদাতাকে আমরা নিউটনের মেকানিক্স যখন পড়ছি বা পড়বো, দেখবো যে আসলে বৃত্তাকার গতির সময় কি হয়, যে ব্যাংকিং, রাস্তার ব্যাংকিং এর সময় যখন গাড়ি বাঁক নেয়, তখন বাইক বা সাইকেল চালায়, তখন কিন্তু তার একটু কাত হয়। কেন কাত হয়? যাতে কেন্দ্রমুখী বলের জন্য একটা সাপোর্ট পাওয়া যায়, বা গাড়ির টাড়ি কাত হতে পারে না, ওটার জন্য রাস্তায় কাত করা থাকে। তো সব জায়গায় কেন্দ্রমুখী বলের জন্য একটা সাপোর্ট দিতে হবে। সুতায় পাথর বাইতে ঘুরাইতেছি, তখন কিন্তু আমি আমার হাত দিয়ে টানতেছি। সো এখানে কেন্দ্রমুখী বলের সাপোর্ট দেওয়ার জন্য একটা মাত্র বলই এক্সিস্ট করতেছে, সেটা হলো এমজি বা আমার ওজন। দ্যাট মিন্স পৃথিবী আমার যে বলে টানতেছে, সেই বলটাই এক্সিস্ট করতেছে। তো এখন আমার কেন্দ্রমুখী বল দরকার এফসি কিছু। তো আমি এই জন্য কি করলাম, আমি এমজির কাছ থেকে একটু ধার চাইলাম, যে তুমি আমার কিছু পরিমাণ বল দাও। সে পৃথিবী আমার 100 নিউটন বলে টানতেছে, আমি বলছি আমার 100 নিউটন বলে টানার দরকার নেই, তুমি আমার 80 নিউটন বলে টানো, 20 নিউটন বল ধার দিয়ে দাও। কেন? 20 নিউটন বল আমার ঘোরার জন্য লাগবে, নাহলে তো আমি ছিটকায় পড়ে যাবো, এরকম একটা ব্যাপার। সো এমজি বলছে ওকে, তাহলে তুমি আমার লাইন বরাবর আসো। সো লাইন বরাবর যদি এফসি যায়, লাইন বরাবর যদি এফসি যায়, সেই দিক বরাবর, তাহলে এই দিক বরাবর এটাও হবে ল্যামডা। তাহলে এফসি এর এই উপাংশটা হবে এফসি কজ ল্যামডা, এফসি কজ ল্যামডা। তাহলে এমজি এখন কতটুকু আমার ধার দিতে পারবে? তাহলে এমজি আমার ধার দিতে পারবে, এমজি আমার ধার দিতে পারবে এফসি কজ ল্যামডা, এতটুকু বল।
তাইলে আমার কই চলে গেল, তাহলে এমজি থেকে যদি এফ কজ ল্যামডা চলে যায় তাহলে কি এখন আমার আপাত ওজন আর এমজি থাকবে না, এখন আমার নতুন একটা আপাত ওজন হবে, সেটারে আমি বলতে পারি এম জি প্রাইম। এই যে যে জি প্রাইমটা, এই জি প্রাইমটাই হইলো এখন এই পৃথিবীর আহ্নিক গতি বা আমার এই জায়গায় অবস্থান করার জন্য অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। কেন পরিবর্তনটা হইলো? কারণ কেন্দ্রমুখী বলের জন্য বা পৃথিবীর চারপাশে যে আমি ঘুরতেছি তখন কেন্দ্রমুখী বলের সাপ্লাই দেওয়ার জন্য আমার কিছু পরিমাণ বলের দরকার হয়, সেটা আমি কোথা থেকে ধার নিই? এমজি এর কাছ থেকেই ধার নিই, ঠিক আছে? সো এখানে আমি যদি একটু ক্যালকুলেশন এখন করি, এম জি প্রাইম ওর মতো আছে, এখানে এম জি এফ সি কজ ল্যামডা, এফ সি আমরা কি লিখতে পারি? এম ওমেগা স্কোয়ার আর কজ ল্যামডা। এখানে এম জি প্রাইম ইজ ইকুয়ালস টু এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার। এই আর কজ ল্যামডা, আর ছোট আরটারে কি লেখা যায়? ক্যাপিটাল আর কজ ল্যামডা লেখা যায়। তাহলে ক্যাপিটাল আর কস স্কোয়ার ল্যামডা। সো আমি যদি এম বাদ দিয়ে দিই, আলটিমেটলি থাকতেছে জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এই যে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, এই ফর্মুলাই হলো আহ্নিক গতি বা অক্ষাংশের জন্য জি এর মানের পরিবর্তন। সেখানে দুইটা ইম্পর্টেন্ট অবজারভেশন আমরা দেখি, যে জিটা হলো আমার ভূপৃষ্ঠের ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, ওমেগাটা হলো পৃথিবীর কৌণিক বেগ, আরটা হলো পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ, ল্যামডাটা হলো অক্ষাংশ। কোন একটা লোক যদি এই অবস্থানে থাকে তখন ল্যামডার মান কি হবে? 0 ডিগ্রি, এবং সেটা আমরা বলি বিষুবীয় অঞ্চল। তখন কিন্তু জি এর মান সবচাইতে বেশি কমবে, তখন জি এর মান হবে জি প্রাইম ইজ ইকুয়ালস টু হয়ে যাবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। কখন? যখন ল্যামডা 0 ডিগ্রি। এটাই কিন্তু জি এর সর্বনিম্ন মান। আবার যদি চিন্তা করি মেরু অঞ্চলে যখন আমি আসি তখন ল্যামডার মান কত? 90 ডিগ্রি। তখন কিন্তু এই কস স্কয়ার ল্যামডা কস 90 এর মান 0, দ্যাট মিন্স জি প্রাইম থেকে মানে জি থেকে কোনো কিছুই বাদ যাচ্ছে না। এই কারণে কিন্তু এইখানে জি প্রাইমের মান আসলে জি। সো মেরু অঞ্চলে এই কারণে জি এর মান সর্বোচ্চ আর বিষুবীয় অঞ্চলে জি এর মান সর্বনিম্ন। এটা আমরা ছোটবেলায় পড়ছিলাম, কেন হয় সেটা আজকে বুঝে রাখা। এবং জি এর মানের ম্যাক্সিমাম ডিফারেন্স হয় ওমেগা স্কোয়ার আর। কখন? বিষুব থেকে যদি আমি মেরু অঞ্চলের দিকে যাই তখন জি এর মানের এতটুকু ডিফারেন্স হয়। তো আশা করি সবাই বুঝতে পারছি। সো এই জিনিসটা এখন মুছি। তো মোটামুটি আমরা যে জিনিসটা দেখলাম, জি এর মানের চেঞ্জ কেন হয়, তিনটা কারণ আমরা দেখলাম। সো এখন আমরা এই ম্যাথটায় আসি। এখন এই ম্যাথটা আমাদের কাছে ইজি মনে হবে, এই ম্যাথে আসলে ওই চেঞ্জের ভিতরের কিছু না। এখানে আমরা আলাদা আলাদা ভাবে পৃথিবীর জন্য লিখি একবার। পৃথিবীর জন্য অভিকর্ষ ত্বরণ জি এম অফ আর্থ আর অফ আর্থ স্কোয়ার, আর জি অফ মুন কি হবে? ক্যাপিটাল জি এম অফ মুন ডিভাইডেড বাই আর অফ মুন স্কোয়ার। এই তো। আমি যদি একটার একটা দিয়ে ভাগ করে দিই, ভাগ করে দিলে জি অফ ই বাই জি অফ এম ইজ ইকুয়ালস টু থাকবে এম অফ ই বাই আর অফ ই স্কোয়ার, আর এইখানে আর অফ এম স্কোয়ার ডিভাইডেড বাই এম অফ এম। এই জিনিসটাই তো থাকবে। সোরা বলছে চাঁদের অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর 1/5 অংশ। তাহলে এই জিনিসটারে আমি ডিরেক্টলি লিখে ফেলতে পারি, এই জিনিসটারে আমি লিখে ফেলতে পারি যে জিএম বাই জিই। জিএম আলটিমেটলি কি জিনিসটা লেখা যাচ্ছে, যে জিএম ইজ ইকুয়ালস টু কি? জিই বাই 5। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা কি লিখতে পারতেছি? জিএম বাই জিই ইজ ইকুয়ালস টু 1/5, বা জিই বাই জিএম ইজ ইকুয়ালস টু লেখা যাচ্ছে 5। এখানে এম অফ আর্থ কি বলছে? যে পৃথিবীর ভর চাঁদের ভরের প্রায় 81 গুণ। তাহলে কি লেখা যায়? 81 এম এম। আর এখানে এটুকু তো জানি না, আর এটা আছে আর ই স্কোয়ার, আর এখানে আছে আর এম স্কোয়ার, আর এটা হইল এম এম। তাহলে এম 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 যদি আমি বাদ দিয়ে দেই, আলটিমেটলি কি থাকতেছে? আলটিমেটলি থাকতেছে আর এম স্কোয়ার বাই আর স্কোয়ার, আর এম স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি থাকতেছে? 5/81, বা আর এম is equals to √5/9 ইন্টু আর ই। তাহলে চাঁদের ব্যাসার্ধ আসলে পৃথিবীর ব্যাসার্ধ √5/9 গুণ, বা জিজ্ঞেস করছে পৃথিবীর ব্যাস চাঁদের ব্যাসের কত গুণ। সো আমরা এমনে বলতে পারি, তাহলে পৃথিবীর ব্যাস আর ই বা পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 9/√5 গুণ। ঠিক আছে, এটাই হলো আমাদের আনসার। আশা করি বুঝতে পারছি।
এই ম্যাটটা আমরা দেখতে পারি পৃথিবীর ব্যাসার্ধ এত, অভিকর্ষণ এত, এই এত হলে পৃথিবীর ভর এবং উপাদানের গড় ঘনত্ব নির্ণয় করো। যে এখান থেকে ইজিলি আমরা জি সমান সমান আসলে আমরা কি জানি, জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার। এখানে সব দেওয়া, আর দেওয়া আছে, ক্যাপিটাল জি দেওয়া আছে, এই দেওয়া আছে। সো এখান থেকে ইজিলি ক্যালকুলেশন করে আমরা এম পাওয়া যাব। সো এম যদি পাওয়া যায়, এম সমান সমান আবার কি লেখা যায়, 4/3 আর কিউব ইন্টু রো। সেখানেও সবকিছু জানি, এম জানি, সবকিছু জানি, রোটা জানি না, রোটাও ইজিলি পাওয়া যাবো। সো আশা করি এই ম্যাথটা পারবো, খুব ইজি একটা ম্যাথ, একটু ট্রাই করলেই হবে। প্রথমে এই ইকুয়েশন থেকে এম এর মান বের করব, এম থেকে এখান থেকে রো এর মানটা বের করব। বিভিন্ন উচ্চতায় গভীরতা বিকর্ষ স্তর, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। সো আমরা দেখি এখানে কি ম্যাথ আছে। আচ্ছা দেখি, এখানে খুবই সহজ দুইটা ম্যাথ আছে, যে টপিকটা আমরা পড়ছিলাম। বলছে ভূপৃষ্ঠ হতে দুটি সেকেন্ড দোলকের একটিকে এত উচ্চতায়, ভূপৃষ্ঠ হতে এত উচ্চতায় কোনো ভূস্থির উপগ্রহে নেওয়া হলো, অপরটিকে এত গভীরতা। দ্যাট মিন্স সোজা আলাপ, একটার ভূপৃষ্ঠ থেকে উপরে নেওয়া হয়েছে, আরেকটার ভূপৃষ্ঠ থেকে নিচে নেওয়া হয়েছে। বলছে কোন ক্ষেত্রে অধিক ধীরে চলবে। এখানে একটু লেজ লাগাই দিছে, এই লেজটা লাগাই দিছে কেন, সেটার আনসার কেমনে করবো সেটা আমরা বের করি বা বলতেছি। সরল দোলকের পর্যায়কালের সূত্র হলো 2π√L/g। তাহলে দেখাই যাচ্ছে টি প্রপোর্শনাল √1/g। তাহলে এখান থেকে আমরা ইজিলি বলতে পারতেছি যে জি এর মান যদি কমে, জি যদি কমে টি বাড়বে, আর জি যদি বাড়ে টি কমবে। এখন মজার ব্যাপার হলো উপরে গেলে নিচে গেলে দুই ক্ষেত্রেই কিন্তু জি এর মান কমে, দুই ক্ষেত্রেই জি এর মান কমে। তাহলে আমাদের দেখতে হবে আসলে কোথায় জি এর মানটা বেশি কমছে। সো যেখানে জি এর মান বেশি কম সেইখানে দোলকটা ধীরে চলবে। সো এইচ উচ্চতায় জি এর মান কেমনে বের করি, জি এইচ ইজ ইকুয়ালস টু কি, জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা দিয়ে এটা হইলো উচ্চতায়, আর গভীরতায় কেমনে বের করবো, জি এইচ প্রাইম যদি বলি এটারে জি ইন্টু 1 - h/r। সো এই দুইটা জি এর মান বের করে জাস্ট আমরা কম্পেয়ার করবো। সো আশা করি ক্যালকুলেশন করলেই ম্যাথটা আমরা করতে পারবো। ভূপৃষ্ঠ হতে কত কত উচ্চতায় গেলে সেখানকার ভূপৃষ্ঠ মানের 100% হবে। তো এটাও আশা করি পারবো। যে আলটিমেটলি কি বলছে, কত উচ্চতায় গেলে, আমাদের এইচ বের করতে বলছে, যে এইচ ওয়াট, তো কি হবে, 100% হবে। 100% হবে, দ্যাট মিনস জি এইচ ইজ ইকুয়ালস টু হবে জি বাই 100। ঠিক আছে, সো আমরা ইজিলি যে এই জিনিসটা লিখে ফেলতে পারছিলাম, কি ছিল আমাদের, জি এইচ বাই জি ইজ ইকুয়ালস টু কি ছিল, জি এইচ বাই জি ইজ ইকুয়ালস টু ছিল আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। তাহলে এইখান থেকে জি এইচ বাই জি কি লেখা যায়, 1/100 আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। সেখান থেকে যদি আমরা লিখি আর প্লাস এইচ বাই আর, এটা ইজ ইকুয়ালস টু হলো 10, আর প্লাস এইচ বাই সরি এটা হবে 1 প্লাস এইচ বাই আর 10, দেন এইচ ইজ ইকুয়ালস টু 9r, এইচ ইজ ইকুয়ালস টু 9r। তাহলে এইচ এর মানটা আমরা ইজিলি এখান থেকে বের করে ফেলতে পারতেছি। সেটা হলো এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, আসতে পারে, খুবই সহজ অঙ্ক। কত, সো শতকরা 81 ভাগ হবে, এটাও ঠিক সেম এরকম। তো আমরা ইজিলি করে ফেলতে পারি, যে ডিরেক্টলি আমি লিখে ফেলতে পারি ওই লাস্টের লাইনটা, আর প্লাস এইচ বাই আর ইজ ইকুয়ালস টু হবে √81 বা 9। ঠিক আছে, সো আলটিমেটলি কি হয়ে যেতেছে, 1 প্লাস এইচ বাই আর ইজ ইকুয়ালস টু 9। সো এইচ ইজ ইকুয়ালস টু 8r। ঠিক আছে, এইচ ইজ ইকুয়ালস টু 8r, ইজিলি এই জিনিসটা বের হয়ে পড়তেছে। ভবিষ্যতে কত শতকরা 25% হবে, একই রকমের ম্যাথ পারবো। পৃথিবী পৃষ্ঠে 2 কেজি ভরের একটা বস্তুর ওজন এত, পৃথিবীর ভর এত, ব্যাসার্ধ এত, কত ওজন 15% কমে যাবে। এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, নিজেরা আসলে ট্রাই করতে পারো, একই টাইপের অঙ্ক।
যে ফর্মুলা 3টা আমরা পড়ছি সেই ফর্মুলা 3টা মার্চ করে দিলেই হয়ে যাবে যে 2 কেজি ভরের একটা বস্তুর ওজন এত। সো এখানে কিন্তু কি দেওয়া আছে, এই জিনিসটা কিন্তু এমজি। সো এখান থেকে জি এর মানটা আগে বের করে নিতে হবে, এখান থেকে জি এর মানটা বের করে নিতে হবে। এমজি ইজ ইকুয়ালস টু এত নিউটন, সেখান থেকে জি এর মানটা আসলে কত। সো পৃথিবীর ভর দিছে, ব্যাসার্ধ দিছে বলছে, তারপর পৃথিবীষ্ঠ হতে কত উচ্চতায় ওজন 15% কমে যাবে। সো ওজন 15% কমে যাবে মানে কি, জি এর মান 15% কমে যাবে। ঠিক আছে, তাহলে জি এর নতুন মান কি হয়ে যাবে, জি এর নতুন মান হয়ে যাবে এই জি মাইনাস 0.5 জি। ঠিক আছে, বা 0.85 জি। তাহলে এখান থেকে জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু কি লেখা যাচ্ছে 0.85। সো আশা করি বাকিটুক নিজেরা ইজিলি করতে পারবা। সানহিক গতি অভিকর্ষ ত্বরণ এটার কারণেও কেন চেঞ্জ হয় সেটা বলে দিছি। সো এই যে ঘূর্ণনের জন্য বিষম অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কত কম হবে, এই যে আমরা একটু দেখি, আমরা দেখছিলাম কি ফর্মুলাটা ছিল এরকম, জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। সো বিষুবীয় অঞ্চলে আমাদের বিষুবীয় অঞ্চল কোনটা ছিল, বিষুবীয় অঞ্চল হলো একদম মাঝ বরাবর, সেখানে ল্যামডা কত 0 ডিগ্রি। সো এখানে ল্যামডা যদি 0 ডিগ্রি হয় তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর। তাহলে এটা তো আমাদের ভূপৃষ্ঠের মান 9.8 আমরা যেটা ধরে নিই, তাহলে এইটা থেকে কতটুকু কমতেছে, কত কম, এই যে ওমেগা স্কয়ার আর পরিমাণ কম। সো ওমেগা স্কয়ার আর এর ভ্যালু আমরা ইজিলি বের করে ফেলতে পারতেছি। ওমেগা জিনিসটা কি, ওমেগা জিনিস হইল 2 পাই বাই টি। এখন টি জিনিসটা কি, আহ্নিক গতির জন্য 24 ঘন্টায় ঘুরতেছে, তাহলে 24 ঘন্টা 24 আওয়ার, 24 ইন্টু 1 ঘন্টায় 3600। সো এটা হলো ওমেগার মান, আর আর এর ভ্যালু তো জানি। সো ইজিলি ক্যালকুলেট করে বলে ফেলতে পারবো কতটুকু হয় বা কতটুকু কম হয়।